প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট লোকমান হোসাইন আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চাচ্ছি। আজকের পর্বটি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে জমি ক্রয় করার পূর্বে আমাদের করণীয় কী, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে আমরা যখন জেনারেল লাইনে পড়াশোনা করি, জমি জমা সংক্রান্ত বিষয়ে জানার তেমন কোনো সুযোগ থাকে না। তাছাড়া আমাদের দেশের জমি জমার দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু প্রতারক চক্র আছে, যারা একই জমি একাধিকবার বিক্রি করে ক্রেতাকে তার জীবনের সর্বশেষ পুঁজিটুকু দিয়ে যে জমিটি ক্রয় করে তাকে প্রতারণা করে সর্বশান্ত করে দেয় এবং ক্রেতা দিক বিদিক হারিয়ে আইন আদালতে ঘুরে কোর্ট কাছারির পিছনে বছরের পর বছর দৌড়াদৌড়ি করে। কিন্তু আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে জমি ক্রয় করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারি। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। জমি ক্রয় করার পূর্বে আমাদের কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে আলোচনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখন জমি ক্রয় করতে যাবেন, যিনি জমি বিক্রি করবেন আগেই জানতে হবে তিনি জমিটিতে কিভাবে মালিক হয়েছেন। এক্ষেত্রে আপনারা বিক্রেতার কাছ থেকে জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র বুঝে নেবেন, যেমন সিএস পর্সা, আরএস পর্সা, এসএ পর্সা এবং সর্বশেষ বিআরএস পর্সা মিউটেশন করছে কিনা, মিউটেশন এবং খাজনার হালসন পর্যন্ত খাজনা দাখিলা আছে কিনা, এবং জমিটি যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেই পূর্বের দলিলটি নিয়ে নিতে হবে এবং সেই দলিলের মালিকানা কতটুকু আছে তা দেখে নিতে হবে। এবং তিনি যেই দলিল দিয়ে জমিটি ক্রয় করেছেন সেখানে তার অংশীদার, সেখানে তার মালিকানা কতটুকু ছিল, তিনি কত অংশে কতটুকু মালিক ছিলেন সেটুকু দেখে নিতে হবে। নাম্বার 2, বিক্রেতা যেই জমিটুকু আপনাকে দেখাচ্ছেন সেই জমিটুকু মৌজা ম্যাপের সাথে মিল আছে কিনা। অনেক সময় দেখা যায় যে জমির দখল এক জায়গায়, মৌজা ম্যাপে যে দাগ আছে সেই দাগ অন্য জায়গায়, এক জমি দেখি অন্য জমি বিক্রি করার প্রবণতা আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা জমি ক্রয় করার ক্ষেত্রে যেই দাগে বিক্রেতা জমি বিক্রি করতে চান সেই দাগটি মৌজা ম্যাপে আছে কিনা, মৌজা ম্যাপ এবং দাগের সাথে মিলিয়ে দেখতে হবে। তৃতীয়ত, বিক্রেতা যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করে তাহলে ফরাইজ অনুযায়ী ফরাইজ করে তার অংশ বের করে নিতে হবে। তিনি কতটুকু সম্পত্তির মালিক, ওই সম্পত্তি তার কাছ থেকে ক্রয় করতে হবে, এর বেশি কোনো সম্পত্তি তার কাছ থেকে ক্রয় করা যাবে না। প্রিয় দর্শক, চতুর্থত যে বিষয়টি বলা আছে, এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি জমি বিক্রি করে এবং তার যদি সহশরিক থাকে তাহলে আপনারা জমি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সেই সহশরিককে নোটিশের মাধ্যমে জানাবেন, বা সশরীরে জানাবেন বা মৌখিকভাবে জানাবেন, যেভাবেই জানান না কেন আপনি অবশ্যই সহশরিককে জানিয়ে দিবেন। এবং সবচেয়ে ভালো হয় যখন আপনি ওয়ারিশের সহশরিক থাকা অবস্থায় জমি ক্রয় করেন, সেই দলিলে সেই সহশরিককে যদি সত্যায়নকারী রাখতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। অবশ্যই দলিলে রেজিস্ট্রি খরচ বাঁচানোর জন্য আপনারা দলিলের মূল্য কম দিবেন না। অনেক সময় এরকম আইন আদালতে অনেক দেখা যায় রেজিস্ট্রি খরচ বাঁচানোর জন্য দলিলে মূল্য কম উল্লেখ করা হয় এবং সহশরিকদের জানানো সত্ত্বেও সহশরিকগণ সেই সুযোগটি নেয়। আপনার দলিল মূল্য কম উল্লেখ করার কারণে দলিলের টাকা কোর্টে দাখিল করে তিনি কিন্তু অগ্রক্রয়ের মামলা করতে পারে, তখন কিন্তু আপনি মারাত্মক ঝামেলায় পড়ে যাবেন। প্রিয় দর্শক, পঞ্চমত আপনাদের যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে জমি ক্রয় করার সময় অবশ্যই দেখতে হবে যিনি জমিটি বিক্রি করবেন তিনি কি জমি বিক্রি করার আইনগত অধিকারী কিনা, অর্থাৎ তিনি কি অপকৃতস্থ কিনা, তিনি নাবালক কিনা। তিনি যদি নাবালক হয়ে থাকেন তাহলে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবক নিয়োগ করে সেই জমিটি ক্রয় করা যেতে পারে। ষষ্ঠত, আপনি যেই জমিটি কিনতে যাবেন আপনাকে দেখতে হবে সেই সম্পত্তিটি খাস জমি কিনা বা শত্রু সম্পত্তি কিনা, যেটা বা ভিপি সম্পত্তি কিনা বা পরিত্যক্ত সম্পত্তি কিনা। অবশ্যই এই ধরনের কোনো সম্পত্তি হলে সেই সম্পত্তি ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। একদম সর্বশেষ যে বিষয়টা বলা আছে, যে এখানে বলা আছে যে জমিটি আপনারা ক্রয় করতে যাবেন সেই সম্পত্তিটি কোনো বন্ধকি জমি কিনা বা ইজারাকৃত জমি কিনা। অনেক সময় দেখা যায় যে জমি ব্যাংকে
মর্গেজ রেখে বা বন্ধক রেখে সেই জমিটিও বিক্রি করা হয়, এক্ষেত্রে বন্ধক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমিটি কেনা ঠিক হবে না। তো 7 নম্বরে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে, আপনি যে জমিটি ক্রয় করতে যাবেন সেটিকে অবশ্যই দেখে নিতে হবে এই সম্পত্তিটি কোনো লিজকৃত সম্পত্তি কিনা বা কোনো মর্গেজকৃত সম্পত্তি কিনা বা কারো কাছে ইজারা দেওয়া সম্পত্তি কিনা। অনেক সময় দেখা যায় যে সম্পত্তি ব্যাংকে মর্গেজ দেওয়া অবস্থায় সেই সম্পত্তি বিক্রি করা হয়। এখানে আপনাদের বোঝা উচিত বা জেনে রাখা উচিত যে ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া সম্পত্তি কখনই ক্রয় করা যাবে না, কারণ ব্যাংকের কাছ থেকে এই সম্পত্তি মর্গেজ দিয়ে ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে বা টাকা নেওয়া হয়েছে, সেই টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত, সেই সম্পত্তি দায়মুক্ত না করা পর্যন্ত কেনা ঠিক হবে না। সর্বশেষ যেটি বলতে চাই তা হচ্ছে, জমিটি ক্রয় করার পূর্বে সবচেয়ে ভালো হয় আপনি বায়না সূত্রে রেজিস্ট্রি করে নিয়ে জমিতে সাইনবোর্ড লাগিয়ে দিবেন। সেই ক্ষেত্রে সাইনবোর্ড লাগিয়ে দিলে যা হবে, যদি এই সম্পত্তিতে কারো কোনো দাবি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি সেই দাবি দেওয়া সম্পর্কে জানতে পারবেন। জানতে পারলে আপনি তখন সেই দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জেনে যদি আপনি মনে করেন জমি কিনবেন, কিনতে পারবেন। যদি কেউ এসে দাবি করে সম্পত্তি, তার সাথে বোঝাপড়া করে কাগজপত্র আলোচনা করে যাচাই বাছাই করে আপনি সম্পত্তিটি কিনতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আপনাদের দেখতে হবে এই সম্পত্তিটি নিয়ে কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমা চলমান আছে কিনা। যদি কোনো মামলা মোকদ্দমা এই সম্পত্তি নিয়ে চলমান থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত এই সম্পত্তিটিও কেনা আপনার উচিত হবে না। মনে রাখতে হবে যে জমি ক্রয় বিক্রির সাথে অনেকগুলো আইন রিলেটেড আছে, যেমন ভূমি আইন, সম্পত্তি হস্তান্তর আইন বা রেজিস্ট্রেশন আইন। এই আইনগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, তাই আমাদের উচিত হবে জমি ক্রয় করার পূর্বে একজন অভিজ্ঞ সিভিল লয়ারের সাথে কাগজপত্র নিয়ে বসে আলোচনা করে জমি ক্রয় করা। আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের সর্বশেষ পুঁজি দিয়ে একটা সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন। যদি কোনো কারণে এই সম্পত্তি নিয়ে আপনাদের ঝুট ঝামেলা হয়, কোনো ধরনের আইনি মাইর পেঁচে পড়ে যান, তাহলে আপনার জমানো যে অর্থ দিয়ে আপনি জমিটি ক্রয় করেছেন সেই কষ্টের অর্থ এবং আপনার পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আপনি দিকবিদিক হারিয়ে দিশেহারা হয়ে আপনি কিন্তু সর্বশ্রান্ত হয়ে যাবেন। তাই আপনার জমি ক্রয় করার পূর্বে যদি কিছু টাকা খরচও হয়, আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে জমি ক্রয় করার পূর্বে অবশ্যই একজন সিভিল লয়ারের সাথে কাগজপত্র নিয়ে বসবেন, আলোচনা করবেন। এক্ষেত্রে আপনার যদি কিছু টাকা খরচও হয়, আপনি কিন্তু বড় ধরনের হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনারা আশা করি জমি ক্রয় করার পূর্বে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি, জমি ক্রয় করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো অতি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। তাহলে আপনারা জমি ক্রয় করার পরবর্তী যে ঝুট ঝামেলাতে পড়তে হবে তা থেকে রেহাই পাবেন এবং আপনাদের যে কষ্ট অর্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করবেন সেই অর্থেরও সার্থকতা আসবে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনাদের আমি বুঝাতে সক্ষম হয়েছি। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের যদি অন্য কোনো বিষয় বা নতুন কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস বক্স বা মেসেঞ্জারে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।